গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। যে সকল চাকরি প্রার্থীরা অর্থাৎ গভর্নমেন্ট চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে। প্রথম কথা, স্লাইডে আসার আগে কয়েকটা জিনিস বলে নিই। কিছুদিন আগে একটি সুপ্রিম কোর্টে কেস উঠেছিল ওকে, মানে যেটা রাইট বা পিটিশন করা হয় সেরকমই কেস। কেন? একজন ক্যান্ডিডেট ছিলেন, সে বলেছিলেন যে আমি চাকরি পেয়েছি, কিন্তু তার নামে একটি মামলা থাকায় তাকে সেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়, মানে তাকে চাকরিটা দেওয়া হয় না। কারণ কি দেখানো হয়েছিল? তার নামে এফআইআর রুজু হয়েছিল। তো এটা স্বাভাবিক যে কারোর নামে যদি কোনো এফআইআর থাকে, চাকরির ক্ষেত্রে ভেরিফিকেশন যখন হয়, পুলিশ ভেরিফিকেশন, সেখানে কিন্তু রিজেকশন আসে, অবশ্যই আসে। কিন্তু এক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, কেন বলছি ভিডিওটি ইম্পর্টেন্ট? কারণ যদি আমরা পটভূমি দেখি বা ব্যাখ্যা করি, তার আগে তাকে নিয়ে যে কেস উঠেছিল, কি কেস উঠেছিল? একটি পারিবারিক সমস্যা, ঠিক আছে, একটি বৈবাহিক সম্পর্কের কোনো একটি সমস্যা নিয়ে যা উঠেছিল। আমাদের কেসটি কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, সমস্যা নিয়ে উঠেছিল সেটি ইম্পর্টেন্ট। তাই জন্য বললাম এটি পারিবারিক সমস্যা নিয়ে একটি কেস উঠেছিল। কেস ওঠার জন্য তখন তিনি দেখলেন, যখন তার জব হয়ে গেল কিন্তু ভেরিফিকেশনের সময় সে পাসড আউট, অবভিয়াসলি পাসড আউট, ভেরিফিকেশনের সময় তাকে দেখালো তার নামে কেস হয়েছিল, সেই কারণে কিন্তু তার চাকরি বাতিল হলো। যদিও সে কিন্তু সেই মামলা সেটেল হয়ে গিয়েছিল, সেই মামলা কিন্তু সেটেল হয়ে গিয়েছিল ফৌজদারি, পরে গিয়ে ফৌজদারি বন্ধ হয়ে গিয়ে লোক আদালতের মারফত কিন্তু সেই কেস সেটা কিন্তু সেটেলমেন্ট হয়ে যায়, এবং সেটেলমেন্ট হওয়ার পরে কিন্তু কেসটি ক্লোজ হয়ে যায়। কিন্তু যেহেতু পূর্বে তার নামে কেসটি ছিল, সেই কারণে কিন্তু তার চাকরি বরখাস্ত হতে হয় তাকে, সে কিন্তু চাকরিটি পেল না। এতে কি দাঁড়ালো, কি বুঝলাম? যে তোমার নামে বা যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করেছে সে পেয়ে গেল, পাসড আউট হলো, কিন্তু কোনোভাবে তার নামে যদি কোনো এফআইআর রুজু হয়, তাহলে কিন্তু সে ব্যক্তিটি চাকরি, গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে লাল দাগ, মানে সে কিন্তু চাকরি পেতে পারে না। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিল এবারে। কিরকম? ধরো কোনো মিথ্যা কেস, কারণ আমরা জানি কেস বা এফআইআর রুজু যাই বলি না কেন, এখনকার দিনে ভুরি ব্যাপারটা এখনকার দিনে হচ্ছে যে কেসের সংখ্যাও কিন্তু ভুরি দিনের দিন আমরা শুনছি অনেকই মিথ্যা কেস বেরোচ্ছে, আমরা জানছি। সেক্ষেত্রে কাউকে না কাউকে ফাঁসিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে সে ব্যক্তির কিছু করার নেই, কারণ সেখানে এফআইআর রুজু হচ্ছে, তার মানে কি একটা এফআইআর রয়ে গেল, মিথ্যা কেসেই ফাঁসি, কিন্তু রুজু তো হলো। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু যারা সরকারি চাকরির প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়, হতেই পারে। তার নামে কেস রয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে সেটা ক্যান্সেল আউট হলেও কিন্তু এফআইআরটা রয়ে গেছে, সেটার জন্য কিন্তু একটা মুশকিল হতে পারে। সেক্ষেত্রেই সুপ্রিম কোর্ট কি ভূমিকা নিল, সেই ভূমিকাতে আসার আগেই বলে নিই, তার যখন এরকম একটা ফৌজদারি মামলা রুজু হয়েছিল, তারপরে সেটা 2015 সালে কিন্তু সেটা সমঝোতা বা সেটেলমেন্ট হয়, এবং লোক আদালত মারফত তার নিষ্পত্তি হয়। লোক আদালত কি জানো তো? লোক আদালত বসে, লোক আদালত মানে যেখানে জনসাধারণ নিয়ে বসে, বাইরে হয়। লোক আদালত বেশিরভাগ স্টেটে তুমি যদি একটু যাও, ঠিক আছে, বাইরে বসে অনেকজনের সমস্যার সমাধানের জন্য। একসাথে অনেক জাজ কিন্তু শোনে, অনেক জাজ থাকে সেই সময়। লোক আদালত মানে সেখানে সম্পত্তি হোক, মামলা হোক, সমস্ত কিন্তু নিষ্পত্তি হয়, এই কেসগুলো নিষ্পত্তি হয় সেইখানে। তো সেটেলমেন্ট হয়ে গেল, এর মধ্যে উভয় পক্ষের মধ্যে কিন্তু বিরোধের একটা অবসান ঘটে, যে ফৌজদারি কার্যক্রম কিন্তু আর চললো না, বন্ধ হয়ে গেল, এবং আইনি অনুযায়ী সে ব্যক্তিটি দোষমুক্ত হয়ে গেল, দোষমুক্ত হয়ে যায়। কিন্তু এই যে সমাপ্তি ঘটলো, তারপরেও তখন তার নামে এতগুলো অ্যালিগেশন ছিল, সেই অ্যালিগেশনগুলো সবকটাই উঠে গেল, ঠিক আছে, সবকটা অ্যালিগেশনে কিন্তু উঠে গেল। আইপিসি ধারা অনুসারে যে অ্যালিগেশনগুলো ছিল, প্রতারণা, সম্পত্তি মূল্যবান জিনিস হস্তান্তর, অপরাধমূলক ভয় প্রদর্শন, যাই হোক, যৌথ কার্যকলাপ একাধিক ব্যক্তির সাথে, তো সেই সমস্ত কিন্তু যখন উঠে গেল, তা সত্ত্বেও এই যে মোটিভ, তাতে কি হয়েছে, এই মোটিভগুলো যখন উঠে গেল, তা সত্ত্বেও তিনি যখন এই জিনিসগুলো বললেন, তিনি কিন্তু এমন নয় যে ব্যক্তিটির নামে এফআইআর রুজু হয়েছিল সে ব্যক্তি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল সে কিন্তু লোকায়নি কোনো তথ্য, সে কিন্তু দেখো তিনি কিন্তু মামলাটি পুরোটাই জানিয়েছেন, কোনো তথ্য কিন্তু গোপন করেনি, ইনক্লুডিং সমস্ত কিছু বলেছে যে আমার এরকম ছিল, তিনি কোনো গোপনীয়তা রাখেনি চাকরির ক্ষেত্রে, তিনি সমস্তটাই জানিয়েছে যখন অ্যাপ্লিকেশন করে। তা সত্ত্বেও তার চাকরিটি কিন্তু বরখাস্ত হয়ে গিয়েছিল। এইবার এখানে সুপ্রিম কোর্ট কি বলল, যে না, কি না,
এরকম ভাবে আর হবে না। তোমাকে দেখতে হবে যে ব্যক্তিটির নামে এফআইআর রুজু হয়েছে আদৌ তার প্রকৃত ঘটনা কি, অভিযোগ কতটা গুরুতর, তার পাশাপাশি কি প্রমাণ ছিল এবং মামলার পরিণতিটা কি হয়েছে। আলটিমেট মামলার পরিণতি দেখতে হবে, সে কি বেকসুর খালাস হয়েছে, সে কি ছাড়া পেয়েছে, সে কি মুক্তি পেয়েছে, নাকি সে কোনো দোষের মামলায় এখনো রয়েছে জামিনবদ্ধ। তো সেই সব জিনিসগুলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কারণটা তোমাকে খতিয়ে দেখতে হবে, এবং তাকে কিন্তু সে কারণে সরকারি চাকরি থেকে আর বঞ্চিত করা যাবে না। ঠিক আছে, তাকে কিন্তু সরকারি চাকরি থেকে আর বঞ্চিত করা যাবে না, এই জিনিসটি কিন্তু বলা হয়েছিল। সরকারি চাকরি থেকে তাকে আর বঞ্চিত কিন্তু করা যাবে না। এই জিনিসটি যখনই বলা হলো, তার মানে কি সুপ্রিম কোর্ট বলে দিল যদি মিথ্যে বা কোনো ফেক কেস আসে, সেই কেসের জন্য কিন্তু কেউ সরকারি চাকরির থেকে দূরে থাকতে পারে না। তার কিন্তু অবশ্যই সে যদি মিথ্যে কেস, কিন্তু সেটা সেটেল হয়ে গেছে, সেটা প্রমাণ হয়ে গেছে যে মিথ্যে কেস, তার মানে কি সে যোগ্য, ফায়ার রয়েছে, ওকে ক্যান্সেল আউট। তো সে ব্যক্তিরা যোগ্য, তার কেরিয়ারের পথে এগিয়ে যেতে যোগ্য। এই ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা গুরুতর ভূমিকা পালন করলেন, কারণ তিনি জানিয়ে দিলেন এবার থেকে যাই হোক না কেন আগে দেখতে হবে তোমার মামলার প্রকৃতি কি ছিল, অভিযোগ কতটা গুরুতর ছিল, আর কি প্রমাণ ছিল। আর তার পাশাপাশি যখন মামলাটি হলো, শুনানির পরে সেই মামলাটি কি হলো, বেকসুর খালাস হলো, তাহলে খালাস হয়ে গেলে তার পরিণতি কি হয়েছিল, এবং এসব বিবেচনা করে চাকরি বাতিল করা স্বেচ্ছাচারী একটা আরবিট্রারি যাকে ডিসিশন বলা হয় সেটাই, সেই কথাটি কিন্তু এখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং আদালত কি রায় দিল, নিয়োগ বোর্ডের সিদ্ধান্তে ভুল ছিল সেই সময়, প্রার্থীকে শুধুমাত্র পূর্বের মামলার কারণে অযোগ্য করা যাবে না, ঠিক আছে, তাকে পুলিশ কনস্টেবল পদে আবার নিয়োগ দিতে হবে। সে যখন পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, তার মানে কি তাকে যে যোগ্য, মানে সে চাকরিটা পেয়েছে, পরীক্ষা দিয়ে পেয়েছে এবং যোগ্যতা ভাবেই পেয়েছে, তাই জন্য তার মামলাটা যখন খারিজ হয়ে গিয়েছিল তাই জন্য সে চাকরিতে বসতে পারে। এটাই কিন্তু আদালত জানিয়ে দিল। মহামান্য আদালত, মহামান্য আদালত মানে কি, মহামান্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম আদালত, সর্বোচ্চ আদালত, সে কিন্তু জানিয়ে দিল যে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, সে এখন যোগ্য, সে পরীক্ষায় অবশ্যই বসতে পারে। এছাড়াও পরীক্ষার পাশাপাশি সে যদি চাকরিটি পায় তাহলে চাকরি করার জন্য সে অবধারিত যোগ্য একজন ব্যক্তি। এটাই হচ্ছে ব্যাপার, এটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। এখানেই বলে রাখি, আবার বলছি, আমাদের সেশনের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এ বিষয়ে তোমাদের কি কি মতবাদ রয়েছে তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারো। এর পাশাপাশি বলি, আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলছে, দেখছো রুটিন দেওয়াই রয়েছে এখানে, প্রত্যেকটি ক্লাসের কবে কোন দিন ক্লাস হচ্ছে। তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, কোনো ক্লাস নিয়ে, কোনো পড়া নিয়ে, কোনো মেটেরিয়ালস নিয়ে, তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কল করতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও কিন্তু তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আরো তো আছেই, অ্যাপ রয়েছে, অ্যাপে গিয়েও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক রয়েছে, সেখানেও করতে পারো। টেলিগ্রাম রয়েছে, সেখানেও করতে পারো। অঢেল জায়গা, তোমরা যেখানে চাও সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর আমরা তোমাদের জন্য সব জায়গায় উপস্থিত। তোমরা শুধু আসো, পরীক্ষায় বসো, ক্র্যাক করো এবং চাকরি নাও। দ্যাটস আওয়ার মোটো। তোমরা শিক্ষা জগতে এগিয়ে যাও, একটি গভর্নমেন্টের চাকরি নিয়ে এগিয়ে যাও, এটাই আমাদের অরিজিনাল মোটো। থ্যাংক ইউ সকলকে। তোমাদের সাথে দেখা হবে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, তার জন্য আমরা অবশ্যই আসবো নতুন কিছু তথ্য নিয়ে। তোমরা আমাদের সাথে সঙ্গে থাকো, এবং তোমাদেরকে বলি, পরীক্ষা আসছে, ইউজিসি নেট সামনেই আসছে, তো অল দ্য বেস্ট তার জন্য। এর পাশাপাশি আরো এক্সাম তো চলছে, সেই এক্সামের জন্য কিন্তু অল দ্য বেস্ট সকলকে। সকলে যে যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য সকলকে অল দ্য বেস্ট। দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে, নেক্সট কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আজকের জন্য থ্যাংক ইউ and thanks a lot.